আসিফ, তুই এখানে বসে থাকলে অপুকে পাওয়া যাবে? গ্রামের সবাই চারদিকে ছড়িয়ে পড়েছে, আমাদেরও কিছু একটা করা দরকার। কি করব আমি জামাল? কোথায় খুঁজবো? কাল বিকাল থেকে ছেলেটার কোনো পাত্তা নেই। আমার বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না। আপনারা চিন্তা করবেন না আসিফ ভাই, আমরা সবাই মিলে খুঁজছি। হয়তো নদীর ধারে মাছ ধরতে গেছে। বাচ্চারা তো সব দিকেই যায়। না, অপু আমাকে না বলে কখনো কোথাও যায় না। আর সে পানি খুব ভয় পায়, নদীর দিকে সে যাবেই না। তাহলে কি আমবাগানের দিকেই ভালো করে খোঁজা দরকার? ওখানে তো শেষবার ওকে খেলতে দেখা গেছে। ওই বাগানের শেষ মাথায় তো ওই পোড়া বাড়িটা। আমাদের ছেলে মেয়েদের তো আমরা ওদিকটায় যেতেই বারণ করে দিয়েছি। আসিফ ভাইয়ের ছেলে তো শহরের, সে হয়তো এসব জানে না। পোড়াবাড়ি? কোন পোড়াবাড়ি? আরে ও কিছু না, একটা ভাঙা বাড়ি এমনিতেই পড়ে আছে। চল তো, আমরা বরং হাটের দিকে খোঁজ নেই। না জামাল, তুই কিছু একটা লুকোচ্ছিস। ওই বাড়িটার কথা উঠতেই তোদের সবার মুখ এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? ওই বাড়ির সাথে কি আমার ছেলের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে? উপস্থিত সবাই চুপ করে থাকে, কেউ কিছু বলার সাহস করে উঠতে পারে না। আমি এখানেই খুঁজবো। আমার মন বলছে অপু এদিকেই এসেছিল। এদিকে জঙ্গল ছাড়া আর কিছু নেই আসিফ। আর ওই দেখ, ওই বাড়ির সীমানা এখান থেকেই সরো, এর ভেতরে যাওয়ার দরকার নেই। কেন, কি আছে ওখানে? ভূতের ভয়? আমার ছেলের জীবনের চেয়ে বড় কোনো ভয় এখন আমার নেই। আসিফ ঝোপঝাড় সরিয়ে এগোতে থাকে। জামাল অনিচ্ছা সত্ত্বেও তাকে অনুসরণ করে। হঠাৎ আসিফ মাটিতে পড়ে থাকা একটা জিনিস দেখে থমকে দাঁড়ায়। কি হলো, ওভাবে দাঁড়িয়ে পড়লি কেন? এটা এটা অপুর স্যান্ডেল। আমি নিজে ওকে এটা কিনে দিয়েছিলাম। দেখ, এখানে এ লেখা আছে। তার মানে অপু সত্যি এদিকে এসেছিল? কিন্তু স্যান্ডেলটা এখানে পড়ে আছে কেন? যেন তাড়াহুড়া করে দৌড়ে পালিয়েছে। পালিয়েছে নাকি কেউ ওকে জোর করে টেনে নিয়ে গেছে? দেখ, মাটির উপর কেমন একটা টেনে নিয়ে যাওয়ার দাগ। ডাক্তার তো ওই পোড়াবাড়ি থেকেই গেছে। আসিফ, আমার কিন্তু একদম ভালো লাগছে না। চল, গ্রামের লোকদের ডাকি, একা একা এগোনো ঠিক হবে না। আসিফ আর জামাল ফজলু মিয়ার বাড়ির দিকে ছুটতে থাকে। চাচা, এই দেখুন, অপুর স্যান্ডেল ওই পোড়াবাড়ির কাছে থেকে পেয়েছি। অপুর স্যান্ডেল পাওয়া গেছে ওই বাড়ির কাছে? সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম ঠিক তাই হলো। চাচা, আপনি দয়া করে আর হেয়ালি করবেন না। আমাকে খুলে বলুন সব। কি আছে ওই বাড়িতে? কেন আপনারা সবাই ওটাকে এত ভয় পান? ভয় পাওয়ার মতোই জায়গা ওটা বাবা। ওটা শুধু একটা পরিত্যক্ত বাড়ি নয়, ওটা একটা মায়ের হাহাকারের জেলখানা। ওই বাড়িতে আমেনা নামের এক বিধবা তার একমাত্র ছেলে দুলুকে নিয়ে থাকতো। হ্যাঁ, এটুকু আমি শুনেছি। ছেলেটা দোলনা থেকে পড়ে মারা যায়। শুধু মারা যায়নি বাবা, ছেলে হারানোর শোকে মাটাও পাথর হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন ওই খালি দোলনাটার দিকে তাকিয়ে বসে থাকতো। গ্রামের লোক খাবার দিয়ে এলে ছুঁয়েও দেখতো না। তারপর একদিন রাতে গ্রামের লোক দেখে আমেনার দোলনাটা দোলাচ্ছে। দোলনাটা খালি, কিন্তু আমেনা এমনভাবে হাসছে যেন তার ছেলেই দোলনায় দুলছে। উনি কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন? পুরোপুরি। কদিন পর গ্রামের লোক দেখে আমেনা দোলনার নিচেই মরে পড়ে আছে। সেই থেকে শুরু, প্রতি অমাবস্যা পূর্ণিমায় ওই দোলনা থেকে কান্নার শব্দ আসে। আর লোকে বলে আমেনার অতৃপ্ত আত্মা এখনো তার ছেলের শূন্যস্থান পূরণ করার জন্য নতুন কাউকে খোঁজে। চাচা, জামাল বলছিল ওখান থেকে নাকি লোকও উধাও হয়েছে। হয়েছে তো, আমার চোখের সামনেই তো দুটো ঘটনা ঘটলো। প্রথমজন ছিল বশির, গ্রামের রাখাল। বাজি ধরেছিল মাঝরাতে দোলনা ছুঁয়ে আসবে, সেই যে গেল আর ফেরেনি। কেউ তাকে খুঁজতে যায়নি? গ্রামের লোক মশাল জ্বালিয়ে সারা রাত খুঁজেছে, কিন্তু তার কোনো চিহ্নও পায়নি, যেন বাতাসে মিলিয়ে গেছে। এর অনেক বছর পর শহরের বাইরে থেকে এক ফেরিওয়ালা এসেছিল, নাম ছিল তার কাশেম। সে এসব বিশ্বাস করতো না, গ্রামের লোকের ভারণ শুনেনি। বলছিল, কিসের ভয়, আমি এক রাত থেকে দেখিয়ে দেব সব মনের ভুল। তারপর? তারপর? সেও গিয়েছিল, তার সাথে একটা হারিকেন আর লাঠি ছিল। পরদিন সকালে তার ঝোলাটা পাওয়া গিয়েছিল বাড়ির গেটের কাছে, কিন্তু মানুষটা গায়েব। সেই থেকে ওই বাড়ির দিকে আর কেউ ফিরেও তাকায় না। আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো রহস্য আছে, হয়তো কোনো অপরাধী চক্র। যদি তাই হতো বাবা, তাহলে এত বছর কোনো না কোনো চিহ্ন তো পাওয়া যেত। ওখানে যা আছে তা মানুষের যুক্তির বাইরের জিনিস। তোমরা যদি ওখানে যাও নিজের দায়িত্বে যাবে,
কিন্তু আমার মন বলছে যেও না। আমাকে যেতেই হবে চাচা, আমার ছেলের জন্য আমাকে যেতেই হবে। কে গোটগোটে অন্ধকার, টর্চের আলোটাও যেন এই অন্ধকার ভেদ করতে পারছে না। দেখ কেমন পচা পাতার গন্ধ আসছে। শক্ত হো জামাল, ভয় পেলে চলবে না, অপুর কথা ভাব। আমি ভয় পাচ্ছি না, তবে গা ছমছম করছে। চল ভেতরে যাই, যা আছে কপালে। তারা সাবধানে ভেতরে প্রবেশ করে। উঠোনের মাঝখানে আম গাছটার নিচে দোলনাটা স্থির হয়ে আছে, কোনো শব্দ নেই। দোলনাটা তো স্থির, কোনো শব্দ তো নেই। হয়তো ফজলু চাচার কথা সত্যি নয়। চল আগে বাড়িটার ভেতরটা ভালো করে খুঁজে দেখি। তারা টর্চের আলো ফেলে বাড়ির ভেতরে ঢুকে। মাকড়সার জাল আর ধুলোর পুরো আস্তরণ। হঠাৎ জামাল একটা ঘরের দেয়ালে কিছু একটা দেখে থেমে যায়। আসিফ, এদিকে আয়, দেখ। কি? দেয়ালে আঁকা ছবি। দেখ, দুটো বাচ্চা ছেলে একসাথে দোলনায় দুলছে। একটা ছেলের মুখ চেনা চেনা লাগছে। এটা তো অপুর মুখ, কিন্তু এই ছবি এখানে কে আঁকলো? আর পাশের ছেলেটাই বা কে? ছবিটা দেখ, কয়লা দিয়ে আঁকা। মনে হচ্ছে খুব বেশিক্ষণ আগে আঁকা হয়নি। আসিফ, আমার মনে হচ্ছে আমরা কোনো সাধারণ জায়গায় আসিনি। চল ফিরে যাই। না, এটা একটা সূত্র, অপু এখানেই আছে। তারা আরেকটা ঘরে ঢুকে। ঘরটা খালি, কিন্তু মেঝের এক কোণায় একটা কাঠের ঢাকনা। জামাল দেখ, এখানে একটা গোপন কুঠুরি আছে। এটা খুলতে হবে, কিন্তু খুব সাবধানে। নিচে নামার সিঁড়ি, আমি নামছি। দাঁড়া, আমিও আসছি। তারা নিচে নামতেই দেখে ছোট্ট একটা স্যাঁতসেঁতে ঘর। ঘরের কোণায় একটা নীল রঙের গেঞ্জি পরে আছে। এটা অপুর জামা, আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম। তার মানে অপু এখানেই আছে। আসিফ, শব্দটা শুরু হয়েছে। চল উপরে চল, কেউ দোলনাটা দোলাচ্ছে। এটা এটা কিভাবে সম্ভব? হঠাৎ আম গাছের পেছন থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসে। আমার সোনা, এসেছিস তুই? আসিফ, ওটা কি? ওটা তো মানুষ নয়। আপনি কে? আমার ছেলেকে দেখেছেন? তার নাম অপু, সে নীল রঙের গেঞ্জি পরেছিল। কত রাত হলো, এখনো ঘরে ফিরলি না? মাঝে তোর জন্য অপেক্ষা করছে। আসিফ, ও আমাদের কথা শুনতে পাচ্ছে না। চল এখান থেকে পালাই। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা শিশুর খিলখিল হাসির শব্দ শোনা যায়। মা, আমি এখানে। আমার নতুন বন্ধু আছে, আমরা খেলছি। ওটা কার কণ্ঠ? ও কি অপু? ও আমার দুলু, সে আর একা নয়, সে একজন খেলার সাথী পেয়েছে। তোমাদের ছেলে খুব ভালো, সে আমার দুলুকে ভয় পায়নি। তোমরা এখান থেকে চলে যাও, আমার ছেলেদের শান্তিতে খেলতে দাও। একটা অদৃশ্য শক্তি আসিফ আর জামালকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। গেটটা বিকট শব্দে বন্ধ হয়ে যায়। তারা ভয়ে বাড়িতে ফিরে আসে। তুই দেখেছিস কি শক্তি? আমাদের এক ধাক্কায় বাইরে ফেলে দিল। এটা কোনো সাধারণ আত্মা নয় আসিফ, এটা খুব শক্তিশালী কিছু। কিন্তু ও বলল অপু ওর সাথে খেলছে, তার মানে আমার ছেলে বেঁচে আছে। জামাল, ও বেঁচে আছে। বেঁচে আছে, কিন্তু কোন জগতে? ওই ছায়ামূর্তির জগতে। সেখান থেকে কেউ ফেরে না, ফজলু চাচা তো তাই বলেছিলেন। তাহলে এখন আমি কি করব? কিভাবে আমার ছেলেকে ফিরিয়ে আনবো? পুলিশকে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা? সবাই আমাকে পাগল বলবে। আমাদের আবার ফজলু চাচার কাছেই যেতে হবে। উনি হয়তো কোনো উপায় বলতে পারবেন। উনি বলেছেন ওখানে যা আছে তা যুক্তির বাইরে। তাহলে হয়তো এর সমাধানও কোনো অলৌকিক উপায়ই করতে হবে। হ্যালো। কোনো খবর পেলে? আমি সারা রাত ঘুমাতে পারিনি। আচ্ছা, অপু কি তোমাকে কিছু বলেছিল? কাল সকালেও বলছিল ও নাকি একটা নতুন বন্ধু পেয়েছে। সে একটা পুরনো ভাঙা বাড়িতে থাকে, আর তার একটা সুন্দর দোলনা আছে। আমি তখন ওর কথায় কান দেইনি। আমি যা ভেবেছিলাম তাই। অপু সরল মনে ওখানে গিয়েছিল, আর আমেনার আত্মা তাকে তার ছেলের খেলার সাথী হিসাবে রেখে দিয়েছে। চাচা, এখন আমি কি করব? ওকে কিভাবে ছাড়িয়ে আনবো?
জোর করে তো পারলাম না। জোর করে ওর সাথে পারা যাবে না বাবা। ও একজন মা তার সন্তানের জন্য যা করতে পারে তার কোনো সীমা নেই। ওকে ভয় দেখিয়ে বা শক্তি দিয়ে হারানো যাবে না, ওকে বোঝাতে হবে। বোঝাতে হবে মানে? ওর কষ্টটা বুঝতে হবে, ও কি চায় সেটা জানতে হবে। ও শুধু একটা খেলার সাথী চায় না, ও ওর হারানো ছেলেকে ফিরে পেতে চায়। ও সেই শূন্যতাটা যদি কেউ পূরণ করতে পারে। আমি একজন বাবা, আমিও আমার সন্তানকে খুঁজছি। আমার কষ্টটা কি ও বুঝবে না? বুঝবে যদি তুমি একা যাও। তোমার সাথে অন্য কেউ থাকলে ও তাকে শত্রু ভাববে। তুমি একা গিয়ে একজন বাবা হিসাবে ওর কাছে ভিক্ষে চাও। হয়তো একজন বাবার আর্তনাদ শুনলেও শুনতে পারে। তবে মনে রেখো, ও যা চাইবে তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে রাজি। আজ রাতে আমি আবার যাব, একা। আমি এসেছি। আমি জানি আপনি এখানে আছেন। আমি লড়াই করতে আসিনি। আমি একজন অসহায় বাবা। আপনার কাছে আমার সন্তানকে ভিক্ষে চাইতে এসেছি। তুমি আবার এসেছো একা? তোমার ভয় করে না? না, কারণ আমি জানি আপনি একজন মা। আপনি আমার ক্ষতি করবেন না। দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। তাকে ছাড়া আমার স্ত্রী, আমরা মরে যাব। তোমার ছেলে এখানে খুব খুশি, আমার দুলুও খুব খুশি। আমি ওদের এই আনন্দ কেড়ে নিতে পারবো না। এটা আনন্দ নয়, এটা মায়া, এটা ঘোর। আমার ছেলে তার বাবা মাকে ছাড়া খুশি থাকতে পারে না। তার প্রিয় গাড়িটা ছাড়া সে ঘুমাতে পারে না। এই দেখুন, সে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ফেলে এসেছে। খেলনা? আমার দুলুরও একটা কাঠের লাটিম ছিল, সবুজ লাল রঙের। ওটা ছাড়া সে কিছুই বুঝতো না। যেদিনও দোলনা থেকে পড়ে গেল, লাটিমটা ছিটকে কোথায় যেন হারিয়ে গেল। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার অপুকে ফিরিয়ে দেন, আমি আপনার দুলোর জন্য ঠিক ওইরকম একটা লাটিম বানিয়ে আনবো। তুমি পারবে? তুমি আমার দুলুর জন্য লাটিম আনবে? আমি কথা দিচ্ছি, একজন বাবার কথা। আপনি শুধু আমাকে একবার অপুর সাথে কথা বলতে দিন। ঠিক আছে, ওই চোরা কুঠুরিতে যাও, সে ওখানেই আছে। কিন্তু মনে রেখো, সে যদি ফিরতে না চায় তুমি তাকে জোর করবে না। আসিফ দ্রুত চোরা কুঠুরিতে নামে। অপু এক কোনায় বসেছিল, তার পাশেই দুলুর আবছা ছায়ামূর্তি। অপু, বাবা, চল, বাড়ি চল। কিন্তু দুলু একা হয়ে যাবে। আমার লাটিমটা হারিয়ে গেছে, ওটা ছাড়া আমার খেলতে ভালো লাগে না। দুলু, তুমি যদি অপুকে যেতে দাও, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য তোমার সেই সবুজ লাল লাটিমটা নিয়ে আসবো। তখন তুমি একা একা খেলতে পারবে। সত্যি তুমি আনবে? আমি কথা দিচ্ছি। দুলুর ছায়ামূর্তি অপুর পাশ থেকে সরে যায়। অপুর চোখের ঘোরটা কেটে যেতে শুরু করে। বাবা, আমার মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, চল। আমি আমার কথা রাখবো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আসিফ অপুকে বাড়ি পৌঁছে দিয়ে পরদিন জামালকে নিয়ে আবার ফিরে আসে সেই পরিত্যক্ত বাড়িতে। তুই আবার কেন এলি এই ভর দুপুরে? আমাকে দুলু লাটিমটা খুঁজে বের করতে হবে জামাল। আমি কথা দিয়েছি। এত বছর পর কি আর ওটা পাওয়া সম্ভব? হয়তো মাটির সাথে মিশে গেছে। তবুও আমাকে চেষ্টা করতে হবে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর আমগাছের এক পুরনো ফোকরের ভেতর থেকে আসিফ পচে যাওয়া একটা কাঠের টুকরো বের করে আনে। ওটার গায়ে এখনো সবুজ লাল রঙের সামান্য আভা লেগে আছে। পেয়েছি জামাল, দেখ, এটাই সেই লাটিম। কিন্তু এটা তো খেলার মতো অবস্থায় নেই, একদম নষ্ট হয়ে গেছে। হোক, আমি প্রমাণ পেয়েছি। এবার আমি ঠিক এরকম একটা নতুন লাটিম বানাবো। গ্রামের কাঠমিস্ত্রি ইদ্রিস চাচা হয়তো পারবেন। আরে এই তো, এ তো সেই দুলোর লাটিম। আমার স্পষ্ট মনে আছে, ওর বাবা আমার কাছ থেকে এটা বানিয়ে নিয়েছিল। আহারে, কি ফুটফুটে ছেলে ছিল। আর আমি না, বড় ভালো মানুষ ছিল। চাচা, আপনি কি ঠিক এরকম আরেকটা বানিয়ে দিতে পারবেন? অবিকল একই রকম। পারবো বাবা, পারবো। কেন পারবো না? যার জিনিস তাকে তো ফিরিয়ে দিতেই হবে। তুমি ঠিক কাজ করেছো বাবা। অতৃপ্ত আত্মাকে শান্তি দিলে নিজেরও শান্তি মেলে। ইদ্রিস চাচা পরম যত্নে নতুন কাঠ দিয়ে লাটিম বানাতে শুরু করেন।
না বাবা, ঠিক আগের মতো বানিয়ে দিলাম, রংটাও শুকিয়ে গেছে। অনেক ধন্যবাদ চাচা, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। আমার ঋণ নয় বাবা, ওই দুঃখী মায়ের ঋণ শোধ করো। যাও, আর দেরি করো না। আমি আমার কথা রাখতে এসেছি। আমি আপনার দুলোর জন্য তার লাঠিম নিয়ে এসেছি। আমি আপনার পুরনো লাঠিমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। তাই আমি ঠিক ওইরকম একটা নতুন লাঠিম বানিয়ে এনেছি। দয়া করে এটা গ্রহণ করুন। মা, মা, আমার লাঠিম, আমি আমার লাঠিম ফিরে পেয়েছি। তুমি আমার সন্তানের মুখে হাসি ফিরিয়ে দিলে। তুমি একজন বাবার দেওয়া কথা রাখলে। আমেনার ছায়ামূর্তির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। তুমি আমাদের মুক্তি দিলে। এতদিন আমরা মায়ের বাঁধনে আটকে ছিলাম। আমার ছেলের খেলনাটা হারিয়ে গিয়েছিল বলে ওর অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি, আর ওর অতৃপ্তির জন্য আমিও যেতে পারছিলাম না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ধন্যবাদ আঙ্কেল। মা ও ছেলের শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়।